হ্যালো স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। গুড মর্নিং। আমরা ফিউচার টুডে যে প্লেলিস্ট নিয়ে আলোচনা করব বলেছিলাম, আমরা যে প্লেলিস্ট আনবো বলেছিলাম তা আজকে ক্লাস 10 এর প্রথম চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। আজকে ক্লাস 10 এর প্রথম চ্যাপ্টার হচ্ছে পরিবেশের জন্য ভাবনা। তো এই পরিবেশের জন্য ভাবনা কথাটা বলার আগে আমরা এর কনটেক্সট নিয়ে একটু আলোচনা করা যাক। দেখো, আমরা যদি সুদূর ভবিষ্যতের কথা আলোচনা করি, দেখা যাবে আমরা যখন 2050 সাল কি 2060 সাল অবধি যাচ্ছি, তো সেই সময় আমাদের বাতাস খুব দূষিত হয়ে গেছে। তো সেই সময় আমাদের অক্সিজেনটাও কিনে নিয়ে খেতে হচ্ছে। এইরকম ব্যাপারগুলো আলোচনার ভিত্তিতে আমরা পরিবেশের জন্য এই ভাবনা চ্যাপ্টারটাতে একটুখানি আলোচনা করব। তো পরিবেশের জন্য যে ভাবনা চ্যাপ্টারটা, সেটাকে আমরা দুটো পার্টে আলোচনা করব। ফার্স্ট পার্ট হবে বায়ুমণ্ডলের গঠন, আর সেকেন্ড পার্ট হবে হচ্ছে শক্তির ব্যবহার। তো আজকে আমরা শুধু এই বায়ুমণ্ডলের গঠন নিয়ে আলোচনা করব। দেখো, বায়ুমণ্ডলের গঠন নিয়ে যখন আমরা আলোচনা করছি, সেই বায়ুমণ্ডলের গঠন আমরা ক্লাস 6 এ কিছুটা একটা ধারণা পেয়েছিলাম, ঠিক আছে? তো এই বায়ুমণ্ডলের গঠনে আমরা দেখেছিলাম যে অনেকগুলো স্তর আছে। তো সেই স্তরগুলো তখন আমাদের মনে রাখতে খুব কষ্ট হতো। তো তার জন্য আমরা রিয়েল লাইফ এক্সাম্পলের সাহায্যে একটু মনে রাখার চেষ্টা করব। প্রথমে জেনে নেওয়া যাক বায়ুমণ্ডলটা কিভাবে গঠন হয়েছে। দেখো, আমাদের যদি এটা একটা পৃথিবী হয়, এই পৃথিবীর বাইরে একটা এরকম গোলাকার স্তর দেখা যায়। এইটা প্রায় পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে শুরু করে অসীম দূরত্ব পর্যন্ত এই স্তরটা আছে, ঠিক আছে? তো এই বায়ুমণ্ডলের স্তরটা কিভাবে গঠন হয়েছে? আমাদের পৃথিবীর ভেতরে দেখো, এখানে আমরা পৃথিবীর ভেতরেও বিভিন্ন স্তর আছে, আমরা পড়েছি এরকম স্তর আছে। এই কোন একটা স্তরে এরকম ম্যাগমা দেখা যায়, তাই না? এই যে ভেতরের এই স্তরটাতে ধরো এখানে ম্যাগমা আছে পৃথিবীর ভেতরে, ঠিক আছে? এই ম্যাগমা থেকে বিভিন্ন গ্যাসগুলো পৃথিবীর ভূপৃষ্ঠে যে ফাটল থাকে, সেই ফাটল দিয়ে বেরিয়ে আসে, ঠিক আছে? এই ফাটল দিয়ে বেরিয়ে আসার পরে এই গ্যাসগুলো এই পৃথিবীর বাইরে একটা এরকম গোলাকার স্তর তৈরি করেছে। এটাকেই আমরা বায়ুমণ্ডল বলবো। দেখো, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের কিন্তু বিভিন্ন বৈশিষ্ট্য আছে। তো এটা যদি আমরা এক্সাম্পল ধরি একটা, দেখো আমরা কলকাতার দিকে যদি একটুখানি যাই, তাহলে আমরা অনেক বড় বড় মল দেখতে পাই। তো ভাবো, পৃথিবীর ওপরে কেউ এরকম একটা 5তলা মল তৈরি করে দিয়েছে, এবং প্রত্যেকটা তলার এক একটা বিভিন্ন বৈশিষ্ট্য আছে। তো সেইগুলোই আমরা এখানে জানার চেষ্টা করব। দেখো, আমরা বায়ুমণ্ডলটাকে কিরকম ভাবে ভাবলাম, যে আমরা ভাববো যে বায়ুমণ্ডলটা হচ্ছে একটা 5তলা আর কি বিল্ডিং, ঠিক আছে? তো এই বিল্ডিং এর প্রত্যেকটা স্তরে বৈশিষ্ট্য কিন্তু আলাদা আলাদা, ঠিক আছে? তো এই যে বিল্ডিং এর যে প্রথম যে স্তরটা, তার নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার। আচ্ছা, এই ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডলও বলা হয়। এটা পরে আসছি ক্ষুব্ধমণ্ডল কেন বলা হয়। আচ্ছা, দেখো, তার আগে জেনে নেওয়া যাক যে ট্রপোস্ফিয়ারটা কতটা দূর অবধি বিস্তারের। এই ট্রপোস্ফিয়ারটা শুরু হয় হচ্ছে 0 কিলোমিটার থেকে, অর্থাৎ সমুদ্রতল থেকে শুরু করে এটা শেষ হয় হচ্ছে 16 কিলোমিটারের মধ্যে। 16 কিলোমিটারে গিয়ে এটা শেষ হয়ে যাচ্ছে ট্রপোস্ফিয়ারটা। আচ্ছা, যদি আমরা এখানে ট্রপোস্ফিয়ারের উচ্চতার সাথে উষ্ণতার পরিবর্তনের কথা বলি, তাহলে সেইটা হয় হচ্ছে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড করে পার কিলোমিটার। মানে অর্থাৎ 1 কিলোমিটার যদি আমরা উপর দিকে যাই ট্রপোস্ফিয়ারের, তাহলে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড করে কমে যাবে উষ্ণতা। কি হবে? কমে যাবে। হ্যাঁ, আচ্ছা, এই যে কমা জিনিসটা, এটা কিন্তু ভালো করে মনে রাখবে। এটা কারণ সব স্তরে এরকম কমে, আবার কোন স্তরে বাড়ে, ঠিক আছে? তো এই কমা জিনিসটা এর জন্য মনে রাখবে যে ট্রপোস্ফিয়ারের জন্য 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড পার কিলোমিটার করে উষ্ণতাটা কমে যাবে, ঠিক আছে? আচ্ছা, দেখো, তাহলে এই উষ্ণতা কমতে কমতে নিশ্চয়ই এটা একটা জায়গায় গিয়ে স্থির হবে। সেই স্থির উষ্ণতাটা কত? -56 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? বুঝতে পেরেছি? আচ্ছা আচ্ছা, এই ট্রপোস্ফিয়ার এ আরো কিছু কিছু জিনিস দেখা যাচ্ছে। সেই জিনিসগুলো কি কি? দেখো, যেমন একটা যদি আমরা বিল্ডিং দেখি, সেই বিল্ডিং এর নিচের দিকটাতে আমরা কি দেখি? লোকের খুব ভালো সমাগম দেখি, তাই তো? তাহলে ঠিক সেরকমই বায়ুমণ্ডলের এই ট্রপোস্ফিয়ারে প্রায় 75% গ্যাসগুলো এইখানেই অবস্থান করে। 75% গ্যাস, ঠিক আছে? বায়ুমণ্ডলের পুরোটা যদি বায়ুমণ্ডল আমরা দেখি, তা 75% এখানেই থাকে। তো এই স্তরে বায়ু চাপটাও খুব বেশি হয়, আর এই স্তরে এই বায়ু চাপের বিভিন্ন তারতম্যের জন্য এই স্তরে বায়ুমণ্ডলের বায়ু প্রবাহ খুব বেশি থাকে। তো এই যে বায়ু প্রবাহ হয় বলে
তার জন্য এই স্তরে আমরা ঝড়, বৃষ্টি, মেঘ এগুলো সবকিছু দেখতে পাবো। এই যে আমরা ক্ষুদ্রমণ্ডল বলছি না, ঠিক এই কারণেই একে ক্ষুদ্রমণ্ডল বলা হচ্ছে। আচ্ছা, তারপর দেখো এই স্তরে যত আমরা উপরের দিকে গেলাম, তা আমরা উষ্ণতা কমে গেল, দেখলাম লাস্টে এসে 56 ডিগ্রিতে এটা শেষ হয়ে যাচ্ছিল, তাই তো। তো এই ট্রপোস্ফিয়ারের শেষ সীমানা, ট্রপোস্ফিয়ারের শেষ সীমানার নাম হচ্ছে ট্রপোপজ। ট্রপোপজ, ঠিক আছে, ট্রপোস্ফিয়ারের শেষ সীমানা, এটা হচ্ছে আমাদের ট্রপোপজ নাম দেওয়া হয়েছে। তো এটা কতটা থেকে কতটা অবধি থাকে? 10 থেকে 16 কিলোমিটার পর্যন্ত। 10 থেকে 16 কিলোমিটার অবধি এই ট্রপোস্ফিয়ারের শেষ সীমানা, অর্থাৎ এইখানে আর কোনো উষ্ণতার পরিবর্তন হয় না। এখানে 56 ডিগ্রি সেন্টিগ্রেডে উষ্ণতাটা থেমে যায়। আচ্ছা, যদি আমাকে পরীক্ষায় প্রশ্ন আসে যে এই ট্রপোস্ফিয়ার কোন বায়ুর কোন উষ্ণতায় থাকে, বা বায়ুর কোন স্তরকে আমরা বলবো উষ্ণতা হ্রাসের স্তর, তো আমরা তখন উত্তর দেবো হচ্ছে ট্রপোস্ফিয়ার। দেখো এই 5 তলা বিল্ডিং এর সেকেন্ড বিল্ডিং এ ধরো একটা আছে, একটা লাইব্রেরি আছে। ওই লাইব্রেরিতে আমরা জানি লাইব্রেরির পরিবেশ খুব শান্ত, ঠিক আছে। তো সেই অনুযায়ী আমাদের বায়ুমণ্ডলের সেকেন্ড স্তরটার নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, ঠিক আছে। এর আরেকটা নাম শান্তমণ্ডল একে বলা হচ্ছে। কেন বলা হচ্ছে একটু পরে বলছি, তার আগে জেনে নাও এর অবস্থান কতটা। এর অবস্থান হচ্ছে 16 কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত। 16 কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত, ঠিক আছে তো। আচ্ছা, তো এইখানে উচ্চতার সাথে সেরকম উষ্ণতার পরিবর্তন হয়, যেমন আমরা ট্রপোস্ফিয়ারে দেখেছিলাম। তো এইখানে উচ্চতার সাথে উষ্ণতার পরিবর্তনটা কি রকম হয়? ট্রপোস্ফিয়ারে দেখেছিলাম ওখানে উচ্চতার সাথে উষ্ণতাটা কম ছিল। এই স্তরে উচ্চতার সাথে উষ্ণতাটা বাড়ে। কি হয়? বাড়ে, কমে না। এই স্তরে উষ্ণতাটা বাড়ে। এবার বেড়ে কিরকম হয়? আমরা ওখানকার শেষ উষ্ণতা রেখেছিলাম হচ্ছে -56 ডিগ্রি সেন্টিগ্রেড, সেইখান থেকে এখানে বেড়ে হয়ে যায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, তারপর দেখো তাহলে এখানকার অন্তিম উষ্ণতাটা কত হবে? অন্তিম উষ্ণতা অবশ্যই এখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেডই থাকবে, ঠিক আছে। আচ্ছা দেখো, ট্রপোস্ফিয়ারে আমরা বলেছিলাম যে ওখানে বায়ু চলাচল হয়, তাই তো, তাই ওখানে ঝড় বৃষ্টি দেখা যাচ্ছিল। কিন্তু এই স্ট্র্যাটোস্ফিয়ারে কোনো বায়ু চলাচল হয় না। এই স্ট্র্যাটোস্ফিয়ারে আমাদের গ্যাসের ঘনত্বগুলো খুব কম, ঠিক আছে। অক্সিজেন থাকে এখানে অবশ্যই, কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে কোনো বায়ু চলাচল হয় না, তাই এখানে কোনো ঝড় বৃষ্টিও দেখা যায় না, তাই এটাকে শান্তমণ্ডল বলা হচ্ছে। আচ্ছা, তোমরা আমাকে একটা কথা বলো, আমরা যদি একটা প্লেন চালাই, তাহলে আমাদের বায়ুমণ্ডলের কোন স্তরে প্লেন চালানোটা সুবিধাজনক বলে মনে হবে? অবশ্যই এই স্ট্র্যাটোস্ফিয়ারে আমরা প্লেনটাকে চালাবো, কারণ এই স্ট্র্যাটোস্ফিয়ারে বায়ু চলাচল হয় না, ঝড় বৃষ্টি হয় না, তাই তো। তাহলে প্লেনের মধ্যে যে টার্বুলেন্সটা সেটা হবে না, তাই তো। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারেই আমাদের যত রকম প্লেন চলছে এই স্ট্র্যাটোস্ফিয়ারেই চলে, এবং জেট প্লেনও এই স্ট্র্যাটোস্ফিয়ারেই চলে, বুঝতে পারলাম? আচ্ছা, এই স্ট্র্যাটোস্ফিয়ারের শেষ সীমানার নাম হচ্ছে স্ট্র্যাটোপজ। শেষ সীমানাটার নাম কি? স্ট্র্যাটোপজ। যেমন ওটাতে ছিল ট্রপোপজ, এখানে হচ্ছে স্ট্র্যাটোপজ। স্ট্র্যাটোপজ, ঠিক আছে। এর বিস্তার কতটা? এর বিস্তারটা হচ্ছে 35 কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত, ঠিক আছে। শেষ এই স্ট্র্যাটোপজে কত বিস্তারের? 35 থেকে 50 কিলোমিটার, 35 থেকে 50 কিলোমিটার, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এই স্ট্র্যাটোপজে উষ্ণতাটা স্থির থাকে, যেটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, বুঝতে পেরেছি? আচ্ছা দেখো, এখানে আমি একটা কথা লিখেছি ওজোন মণ্ডল। এই স্ট্র্যাটোস্ফিয়ারেরই অন্তর্গত হচ্ছে এই ওজোন মণ্ডল। অনেকে বলে যে ওজোন মণ্ডল আলাদা স্তর, না, এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যেই ওজোন মণ্ডলটা থাকে, ঠিক আছে। তো এর বিস্তারটা কতটা? আমরা স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে 20 কিলোমিটার থেকে 35 কিলোমিটার পর্যন্ত এর বিস্তার, ঠিক আছে। এইখানে ওজোন গ্যাসের ঘনত্ব অর্থাৎ O3 গ্যাসের ঘনত্বটা খুব বেশি থাকে, ঠিক আছে। তাই এই ঘনত্বটা যেহেতু বেশি থাকছে, তাই এটাকে ওজোন মণ্ডল বলা হচ্ছে। আমরা এই ওজোন মণ্ডল সম্বন্ধে বিস্তারিত ধারণা একটু পরে বলছি, ঠিক আছে। তো দেখো, ব্যাস এটাই আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার সম্বন্ধে। আর বেশিরভাগ কিছু আছে যেটা আমরা ওজোন মণ্ডল পড়ার সময় আরো ভালো করে জানতে পারবো। আচ্ছা দেখো, এই যে আমরা যে 5 তলা মল,
তার তৃতীয় নম্বর স্তরে ধরো ভাবো একটা আছে সায়েন্স ফিকশনের বিল্ডিং, সায়েন্স ফিকশন বিল্ডিং। তো সায়েন্স ফিকশন বিল্ডিং এ কি হয় আমরা জানি, অবশ্যই ওখানে একটা সায়েন্সের প্রজেক্ট হবে নিশ্চয়ই। তো এটাকে কেন সায়েন্স ফিকশন বিল্ডিং বলছি সেটার জন্য একটু পরে আসছি। তো সেই হিসেবে আমাদের বায়ুমণ্ডলের তৃতীয় স্তরটার নাম হচ্ছে মেসোস্ফিয়ার, ঠিক আছে। তো এই মেসোস্ফিয়ারের অবস্থান কতটা? এই মেসোস্ফিয়ারের অবস্থান হচ্ছে 50 কিলোমিটার থেকে 100 কিলোমিটার পর্যন্ত, 50 থেকে 100 কিলোমিটার পর্যন্ত এই বায়ুমণ্ডলের মেসোস্ফিয়ারের অবস্থান। এখানে উষ্ণতার কেমন পরিবর্তন হয়? স্ট্র্যাটোস্ফিয়ারে দেখেছিলাম উষ্ণতা বাড়ে, এই ট্রপো মেসোস্ফিয়ার অঞ্চলে আবার উষ্ণতাটা কমে যায়, উষ্ণতাটা কমে যায়, ঠিক আছে। ওখানে দেখেছিলাম শেষ উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, সেইটা থেকে এখানে চলে আসে -92 ডিগ্রি সেন্টিগ্রেড। উষ্ণতার একটা কিন্তু বিরাট পরিবর্তন দেখা যাচ্ছে, ঠিক আছে। আমরা যদি প্রশ্ন আসে পরীক্ষায় যে বায়ুমণ্ডলের শেষ অন্তিম সর্বনিম্ন উষ্ণতা কত, তাহলে আমরা বলবো -92 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাই বায়ুমণ্ডলের সর্বনিম্ন উষ্ণতা, সর্বনিম্ন, ঠিক আছে, সর্বনিম্ন, এটাই বায়ুমণ্ডলের সর্বনিম্ন উষ্ণতা, ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে বায়ুমণ্ডলের এটা যেহেতু সর্বনিম্ন উষ্ণতা, তাহলে নিশ্চয়ই এই স্তরকে বায়ুমণ্ডলের শীতলতম স্তর বলা হবে, ঠিক আছে। তা বায়ুমণ্ডলের শীতলতম স্তর হচ্ছে মেসোস্ফিয়ার, হয়ে গেল। আচ্ছা, তো এই মেসোস্ফিয়ারের শেষ সীমানাকে কি বলবো? মেসোস্ফিয়ারের শেষ সীমানাটাকে বলা হয় মেসোপজ, ঠিক আছে। সবই ওই পজ দিয়েই শেষ হবে, ঠিক আছে। শুধু তার আগে যে স্ফিয়ারের নাম, সেই স্ফিয়ারের নামটা আমরা খালি যোগ করে দেবো, মেসোপজ। তাহলে মেসোপজের উষ্ণতা কত হবে? মেসোপজের উষ্ণতা হয়ে যাবে -92 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, বুঝতে পারলাম। এইবার আসছি যে এটাকে সায়েন্স ফিকশন ল্যাব কেন বললাম। এটাকে সায়েন্স ফিকশন ল্যাব বলার কারণ একটাই, আমাদের মহাকাশ থেকে যত রকমের উল্কাপিণ্ড আসে, মহাকাশ থেকে যত রকমের উল্কাপিণ্ড আসে, সেই উল্কাপিণ্ডগুলো এখানে এসে ধ্বংস হয়ে যায়। আমরা জানি সায়েন্স ল্যাবে কিছু তৈরি করা হয়, কিছু ধ্বংস করা হয়, ঠিক আছে। তো যেহেতু উল্কাপিণ্ডগুলো এখানে এসে ধ্বংস হয়ে যাচ্ছে, তাই এটাকে সায়েন্স ফিকশন স্ফিয়ারও বলা হচ্ছে। আচ্ছা দেখো, এই 5 তলা বিল্ডিং এর 4th ফ্লোরে আছে একটা হট ওয়াটার টাব। সেই হট ওয়াটার টাবটার নাম কি? থার্মোস্ফিয়ার। অর্থাৎ বায়ুমণ্ডলের আমার যে 4 নম্বর স্তর, সেই 4 নম্বর স্তরের নাম হচ্ছে থার্মোস্ফিয়ার, ঠিক আছে। এই থার্মোস্ফিয়ারকে আরেকটা নাম দেওয়া হয় আয়নোস্ফিয়ার। কেন দেওয়া হয় পরে আসছি, তার আগে দেখে নাও যে এই থার্মোস্ফিয়ারের অবস্থানটা কোথায়। এই থার্মোস্ফিয়ারের অবস্থানটা হচ্ছে, এই থার্মোস্ফিয়ারের অবস্থান হচ্ছে তোমার হচ্ছে গিয়ে, এই থার্মোস্ফিয়ারটা হচ্ছে 100 কিলোমিটার থেকে 500 কিলোমিটারের মধ্যে এর অবস্থানটা, ঠিক আছে, 100 থেকে 500 কিলোমিটারের মধ্যে। এইখানকার উষ্ণতার কেমন পরিবর্তন হয়? এইখানকার উষ্ণতার পরিবর্তন হয় হচ্ছে, এইখানকার উষ্ণতার প্রতি কিলোমিটারে বাড়তে থাকে, এবং শুধু বাড়েই না, এখানে হিউজ পরিমাণে বৃদ্ধি পায়। আচ্ছা, আগের যে লাস্ট যে স্তরটা বললাম, সেখানে উষ্ণতাটা কত ছিল? -92 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, তাই তো। সেইখান থেকে পরিবর্তন হয়ে এখানকার উষ্ণতা হয়ে যায় 1200 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে দেখো, এখানকার উষ্ণতার কিন্তু হিউজ একটা পরিবর্তন হলো, ঠিক আছে। আচ্ছা, শুধু যে এই 1200 ডিগ্রিতে যে থেমে থাকে তা নয়, এখানকার উষ্ণতা 1200 ডিগ্রিটা সর্বনিম্ন এখানকার উষ্ণতাটা, ঠিক আছে। এইখানকার উষ্ণতা 1200 ডিগ্রি থেকেও বাড়তে পারে, ঠিক আছে। তার জন্য এই থার্মোস্ফিয়ারকে বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর বলা হয়েছে। তাহলে এখানকার অন্তিম উষ্ণতা কত? 1200 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই একে বলা হয়েছে উষ্ণতম স্তর, উষ্ণতম স্তর, ঠিক আছে। আমরা শীতলতম স্তর বললাম, আর এটাকে বলা হচ্ছে উষ্ণতম স্তর। আচ্ছা দেখো, এই যে -92 ডিগ্রি থেকে 1200 ডিগ্রি সেন্টিগ্রেড হলো, ঠিক আছে, তার জন্য কি হয়, এই স্তরে যত গ্যাস থাকে, সেই গ্যাসগুলো সব আয়ন অবস্থায় থাকে। মানে এরকম O+, N+, হ্যাঁ, S+, এইরকম অবস্থায় থাকে আয়নগুলো, ঠিক আছে, গ্যাসের সমস্ত আয়নগুলো। তাই এটাকে আয়নোস্ফিয়ার নাম দেওয়া হয়েছে, ঠিক আছে, আরেকটা নাম। আচ্ছা হলো। আচ্ছা দেখো, আমরা যে উল্কাপিণ্ডগুলো আমরা বলছিলাম যে মেসোস্ফিয়ারে এসে ধ্বংস হয়ে যায়, কেন ধ্বংস হয়? দেখো, উল্কাপিণ্ডগুলো যখন মহাকাশ থেকে ঢুকছে, তখন এই থার্মোস্ফিয়ারে এসে এটা অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত গরম হওয়ার পরে যখনই এটা মেসোস্ফিয়ারে ঢুকছে, তখন এটার উষ্ণতার একটা বিপুল পরিবর্তন দেখা যায়। অর্থাৎ 1200 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে একদম সরাসরি -92 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে আসে।
তাই উল্কাপিণ্ডগুলোর ওখানে গঠনগুলো পরিবর্তন হয়ে যাবে, উল্কাপিণ্ডগুলো ধ্বংস হয়ে যায় এইভাবে। ঠিক আছে, আচ্ছা দেখো এই থার্মোস্ফিয়ারের শেষ সীমানার তাহলে নাম কি হবে? আমি বললাম যে যেই স্তর হবে সেই স্তর আর তার সাথে পদ যোগ করে দেবো, তাহলে এর শেষ সীমানার নাম হবে হচ্ছে থার্মোপজ। কি নাম হবে? থার্মোপজ। হলো থার্মোপজ। ঠিক আছে, হয়ে গেল। তাহলে থার্মোপজের উষ্ণতা কত হবে? 1200 ডিগ্রি সেন্টিগ্রেড। বোঝা গেছে তো? আচ্ছা, তা এটাকেই বলা হচ্ছে পৃথিবীর উষ্ণতম স্তর। ঠিক আছে, আচ্ছা দেখো এরপরে যে আমাদের যে পাঁচতলা বিল্ডিং এর যে লাস্ট যে স্তরটা অর্থাৎ পাঁচতলার যে রুফটপটা, সেই রুফটপে এখানেই শেষ হচ্ছে আমাদের বায়ুমণ্ডল। সেই স্তরটার নাম কি? সেই স্তরটার নাম হচ্ছে এক্সোস্ফিয়ার। ঠিক আছে, এর অবস্থান তাহলে কতটা? এর অবস্থান হচ্ছে 500 কিলোমিটার থেকে 750 কিলোমিটার পর্যন্ত। 500 কিলোমিটার থেকে 750 কিলোমিটার পর্যন্ত। ঠিক আছে, এখানে উষ্ণতা কিরকম পরিবর্তন হয়? এই থার্মোস্ফিয়ার থেকে আর যত আমরা উপরের দিকে যাব তত সেখানে কিন্তু উষ্ণতা বেড়েই যাবে, এখানে আর কমার কোনো ইয়ে নেই, কমার কোনো ধারণা নেই। তো বাড়তে বাড়তে কত হয়? বাড়তে বাড়তে প্রায় 1600 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যাবে। আচ্ছা, এখানে তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে আমরা থার্মোস্ফিয়ারে তো দেখলাম যে 1200 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু এখানে 1600 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেল, তাহলে একে তো উষ্ণতম স্তর বলা উচিত ছিল। আমরা কেন থার্মোস্ফিয়ারকে উষ্ণতম স্তর বলছি? দেখো এই থার্মোস্ফিয়ারকে উষ্ণতম স্তর বলছি এর কারণ হলো এই যে এক্সোস্ফিয়ারটা না, এক্সোস্ফিয়ারটা আমাদের বায়ুমণ্ডলের স্তর হিসেবে গণ্য করা হয় ঠিকই, কিন্তু আস্তে আস্তে এটা মহাকাশের মধ্যে চলে যায় সেই স্তরটা। তাই এই স্তরটাকে আমরা বায়ুমণ্ডলের মধ্যে ধরবো, আবার কোনো কোনো বইয়ে ধরবো না। তার জন্য এই স্তরটাকে আমরা আর উষ্ণতম স্তর বলছি না। তাহলে এখানকার অন্তিম উষ্ণতা কত হয়ে যাচ্ছে? অন্তিম উষ্ণতা হয়ে যাচ্ছে 1600 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে তো? আচ্ছা, আমরা এই এক্সোস্ফিয়ারে আমাদের পৃথিবীর যত রকম স্যাটেলাইট আছে এই এক্সোস্ফিয়ারে এটা অবস্থান করে। আর পৃথিবীর যে আইএসএস অর্থাৎ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, আইএসএস মানে হচ্ছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, এইটা কিন্তু এক্সোস্ফিয়ারে থাকে না। ঠিক আছে, এইটা থাকে হচ্ছে আমাদের থার্মোস্ফিয়ারে। এটা কোথায় থাকে? এই থার্মোস্ফিয়ারেই অবস্থান করে এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। কিন্তু বাকি যা আমরা এক্সোস্ফিয়ার দেখছি, বাকি যা আমরা তোমার দেখলাম, যা উপগ্রহ দেখব, সবই কিন্তু এই এক্সোস্ফিয়ারেই পাওয়া যাবে। ঠিক আছে, আরো একটা থার্মোস্ফিয়ার সম্বন্ধে আরো একটা আমরা একটা এক্সট্রা কিছু একটা জেনে নাও যে থার্মোস্ফিয়ারে আরো একটা এক্সট্রা কিছু কথা আছে, যেটা হচ্ছে তোমার আমরা যে পৃথিবীর যে রেডিও ওয়েভ দেখি, রেডিও ওয়েভ, ঠিক আছে, অর্থাৎ বেতার তরঙ্গ, আমরা পুরোনো দিনে বেতার তরঙ্গ শোনা হতো, পুরোনো দিনে বেতার শোনা হতো, রেডিও ওয়েভ। ঠিক আছে, এই রেডিও ওয়েভ যে আমাদের যে থার্মোস্ফিয়ার আছে এই থার্মোস্ফিয়ার থেকেই প্রতিফলিত হয়ে আসে। ঠিক আছে, অর্থাৎ আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে আমাদের পৃথিবীর বেতার তরঙ্গ কোন স্তরে প্রতিফলিত হয়, তখন আমরা বলবো সেটা থার্মোস্ফিয়ার। ঠিক আছে তো? আচ্ছা, ব্যাস। আর একটা জিনিস যেটা হচ্ছে মেরুজ্যোতি। ঠিক আছে, আর একটা জিনিস যেটা হচ্ছে মেরুজ্যোতি। মেরুজ্যোতি কি জিনিস? আমরা এই যে নরওয়ে জায়গা চিনি তো, নরওয়ে জায়গাটায় দেখা যাবে বছরের একটা শেষ 6 মাসের দিকে এখানে কোনো সূর্যের আলো পড়ে না। ঠিক আছে, তো এখানে সূর্য থেকে যেসব ফোটন কণাগুলো আসে, তো সেই ফোটন কণাগুলো থার্মোস্ফিয়ারে থাকা বিভিন্ন আয়নের সাথে বিক্রিয়া করে সেখানে মেরুজ্যোতি দেখা যায়। তাহলে মেরুজ্যোতি কোথায় দেখা যায়? সেটাও কিন্তু এই থার্মোস্ফিয়ারেই দেখা যায়। বুঝতে পেরেছো? আচ্ছা দেখো, তাহলে ব্যাস এখানে আমাদের এক্সোস্ফিয়ারটা শেষ হলো। আমরা তো বললাম যে বায়ুমণ্ডলের 5টা স্তর, তো আমরা কেন ম্যাগনেটোস্ফিয়ারটাকে পড়বো? এই ম্যাগনেটোস্ফিয়ারটাকে আমরা বায়ুমণ্ডলের স্তর বলে গণ্য করব না। ঠিক আছে, এই ম্যাগনেটোস্ফিয়ারটাকে আমরা স্তরেই রাখবো। এটা সাধারণত একবারে মহাকাশে মিলিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই স্তরের অবস্থানটা কত? আমরা শেষ দেখেছিলাম 750 কিলোমিটার। এই 750 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটারেরও বেশি। ঠিক আছে, এখানেই শেষ হয় না, 10,000 কিলোমিটার পরেও চলতে থাকে। এই ম্যাগনেটোস্ফিয়ারে কি থাকে? এই ম্যাগনেটোস্ফিয়ারে থাকে হচ্ছে আমাদের পৃথিবীর
যে চুম্বক বলরেখা আমরা বলি, যে ম্যাগনেটিক যে লাইন বা ম্যাগনেটিক লাইন যেগুলো বলি, সেই ম্যাগনেটিক লাইন এই ম্যাগনেটোস্ফিয়ারে থাকে। এখানে উষ্ণতার পরিবর্তন কিরকম হয়, এখানে উষ্ণতাটা ঠিক ভালো করে জানা যায় না, ঠিক আছে। তো আমরা এখানে উষ্ণতা ধরে রাখবো 1600 ডিগ্রিটা বেশি, ঠিক আছে, এর বেশি, ঠিক আছে। অন্তিম উষ্ণতা জানা দরকার নেই, এটা এরকমই থাকে, 1600 ডিগ্রিরও বেশি থাকে। এই স্তর নিয়ে আমাদের খুব একটা মাথা ব্যথা নেই, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমাদের বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরগুলো শেষ হলো। তবে আরেকটা কথা বলে রাখি, এই যে বায়ুমণ্ডলের যে আমরা স্তরগুলো বললাম, এই স্তরগুলোর ভিত্তি তো আছে নিশ্চয়ই, অবশ্যই কিছু একটা ভিত্তি করে ভাগ করা হয়েছে, ঠিক আছে। এই বায়ুমণ্ডলের যে স্তরগুলো আমরা বললাম, তার ভিত্তি কি কি? তার ভিত্তি হচ্ছে, একটা হচ্ছে উচ্চতা, আর একটা হচ্ছে তাপমাত্রা, ঠিক আছে। উচ্চতা আর তাপমাত্রা, এর ভিত্তিতে এই বায়ুমণ্ডলের স্তরগুলোকে করা হয়েছে, ঠিক আছে, এই 5টা স্তর। এই উচ্চতা তাপমাত্রা ছাড়াও আরো একটা ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে রাসায়নিক গঠন অনুসারে। রাসায়নিক গঠন অনুসারে, রাসায়নিক গঠন অনুসারে, ঠিক আছে। রাসায়নিক গঠন অনুসারে ক ভাগে ভাগ করা হয় বায়ুমণ্ডলকে? রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সমমণ্ডল, আর একটা হচ্ছে সমমণ্ডল, আর একটা হচ্ছে বিষমমণ্ডল। কি বলছি? বিষমমণ্ডল, ঠিক আছে। এই সমমণ্ডল আর বিষমমণ্ডল কেন নাম দেওয়া হলো সেটা আমাদের জানতে হবে, ঠিক আছে। আচ্ছা দেখো, যে আমরা 5তলা বিল্ডিং যে করেছিলাম, এর প্রথম 3টে তলাতে কোনো কিন্তু উষ্ণতার খুব পরিবর্তন খুব একটা আমরা দেখেছিলাম ঠিকই, তার সাথে সাথে এইখানকার যে গঠনগুলো বলেছিলাম, এখানকার গঠনে বিভিন্ন গ্যাস দেখা যাচ্ছিল বলেছিলাম। এই গ্যাসের অনুপাতগুলো এই প্রথম 3টে স্তরে ঠিকই থাকবে। অর্থাৎ প্রথম 3টে স্তরগুলো কি কি? একটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, ঠিক আছে, প্রথম 3টে স্তর ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার আর একটা কি স্তর বলেছিলাম? মেসোস্ফিয়ার, তাই তো? আরেকটা বলেছিলাম মেসোস্ফিয়ার, ঠিক আছে। এই 3টে স্তরে, এই মেসোস্ফিয়ার, এই 3টে স্তরে আমাদের গ্যাসের অনুপাতগুলো, অর্থাৎ গ্যাসগুলো সমান অনুপাতে থাকে, তাই এটাকে সমমণ্ডল নাম দেওয়া হয়েছে। আর বাকি যে 3টে স্তর পড়ে রইল, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার আর ম্যাগনেটোস্ফিয়ার, এইখানে গ্যাসের গঠনগুলো বা এই স্তরের গঠনগুলো সমান নয়, সবসময় সমান থাকে না, ঠিক আছে। তাই একে বিষমমণ্ডল নাম দেওয়া হয়েছে, ঠিক আছে। তো বায়ুমণ্ডলের ভাগ আমরা এখানেই শেষ করলাম। এরপরে আমরা দেখব যে ওজনের কিভাবে তৈরি হচ্ছে।